গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শুনবেন উপন্যাসটির 14 পর্ব। কমলা যখন গঙ্গা তীরে গিয়ে পৌঁছিল, শীতের সূর্য তখন রশ্মিত ছটাহীন ম্লান পশ্চিম আকাশের প্রান্তে নামিয়াছেন। কমলা আসন্ন অন্ধকারের সম্মুখীন সে অস্তগামী সূর্যকে প্রণাম করিল। তাহার পরে মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া নদীর মধ্যে কিছু দূর নামিল এবং জোর করপুটে গঙ্গায় জল গণ্ডূষ অঞ্জলি দান করিয়া ফুল ভাসাইয়া দিল। তারপর সমস্ত গুরুজনদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিল। প্রণাম করিয়া মাথা তুলিতেই আরেকটি প্রণম্য ব্যক্তির কথা সে মনে করিল। কোনোদিন মুখ তুলিয়া তাহার মুখের দিকে সে চাহে নাই। যখন একদিন রাত্রে সে তাহার পাশে বসিয়াছিল, তখন তাহার পায়ের দিকেও তাহার চোখ পড়ে নাই। বাসর ঘরে অন্য মেয়েদের সঙ্গে তিনি যে দু চারিটা কথা কহিয়াছিলেন, তাহাও সে যেন ঘোমটার মধ্য দিয়া, লজ্জার মধ্য দিয়া তেমন সুস্পষ্ট করিয়া শুনিতে পায় নাই। তাহার সেই কণ্ঠস্বর স্মরণে আনিবার জন্য আজ এই জলের ধারে দাঁড়াইয়া সে একান্ত মনে চেষ্টা করিল, কিন্তু কোনো মতেই মনে আসিল না। অনেক রাত্রে তার বিবাহের লগ্ন ছিল। নিতান্ত শ্রান্ত শরীরে সে যে কখন কোথায় ঘুমাইয়া পড়িয়াছিল তাহাও মনে নাই। সকালে জাগিয়া দেখিল, তাহাদের প্রতিবেশীর বাড়ির একটি বধূ তাহাকে ঠেলিয়া জাগাইয়া খিলখিল করিয়া হাসিতেছে। বিছানায় আর কেহই নাই। জীবনের এই শেষ মুহূর্তে জীবনেশ্বরকে স্মরণ করিবার সম্বল তাহার কিছুমাত্র নাই। সেদিকে একেবারে অন্ধকার, কোনো মূর্তি নাই, কোনো বাক্য নাই, কোনো চিহ্ন নাই। যে লাল চেলিটির সঙ্গে তাহার চাদরের গ্রন্থি বাঁধা হইয়াছিল, তারিণীচরণের প্রদত্ত সেই নিতান্ত অল্প দামের চেলির মূল্য তো কমলা জানিত না। সে চেলিখানিও সে যত্ন করিয়া রাখে নাই। রমেশ হেমনলিনীকে যে চিঠি লিখিয়াছিল, সেখানে কমলার আঁচলের প্রান্তে বাঁধা ছিল। সেই চিঠি খুলিয়া বালুতটে বসিয়া তাহার একটি অংশ গোধূলির আলোকে পড়িতে লাগিল। সেই অংশে তাহার স্বামীর পরিচয় ছিল। বেশি কথা নয়, কেবল তাহার নাম নলিনাক্ষ চট্টোপাধ্যায়, আর তিনি যে রংপুরে ডাক্তারি করিতেন ও এখন সেখানে তাহার খোঁজ পাওয়া যায় না, এইটুকু মাত্র। চিঠির বাকি অংশ সে অনেক সন্ধান করিয়াও পায় নাই। নলিনাক্ষ এই নামটি তাহার মনের মধ্যে সুধাবর্ষণ করিতে লাগিল। এই নামটি তাহার সমস্ত বুকের ভেতরটা যেন ভরিয়া তুলিল। এই নামটি যেন এক বস্তুহীন দেহ লইয়া তাহাকে আবিষ্ট করিয়া ধরিল। তাহার চোখ দিয়া অবিশ্রাম ধারা বাহিয়া জল পড়িয়া তাহার হৃদয়কে স্নিগ্ধ করিয়া দিল। মনে হইল তাহার অসহ্য দুঃখ দাহ যেন জুড়াইয়া গেল। কমলার অন্তঃকরণ বলিতে লাগিল, এ তো শূন্যতা নয়, এ তো অন্ধকার নয়। আমি দেখিতেছি, সে যা আছে সে আমারই আছে। তখন কমলা প্রাণপণ বলে বলিয়া উঠিল, আমি যদি সতী হই, তবে এই জীবনে আমি তাহার পায়ের ধুলা লইব। বিধাতা আমাকে কখনোই বাধা দিতে পারিবেন না। আমি যখন আছি তখন তিনি কখনোই যান নাই। তাহারই সেবা করিবার জন্য ভগবান আমাকে বাঁচাইয়া রাখিয়াছেন। এই বলিয়া সে তাহার রুমালে বাঁধা চাবির গোছা সেইখানেই ফেলিল, এবং হঠাৎ তাহার মনে পড়িল রমেশের দেওয়া একটা ব্রোচ তাহার কাপড়ে বেঁধানো আছে। সেটা তাড়াতাড়ি খুলিয়া জলের মধ্যে ফেলিয়া দিল। তারপরে পশ্চিমে মুখ করিয়া সে চলিতে আরম্ভ করিল। কোথায় যাইবে, কি করিবে, তাহা তাহার মনে স্পষ্ট ছিল না। কেবল সে জানিয়াছিল তাহাকে চলিতেই হইবে। এখানে তাহার এক মুহূর্ত দাঁড়াইবার স্থান নাই। শীতের দিনান্তের আলোকটুকু নিঃশেষ হইয়া যাইতে বিলম্ব হইল না। অন্ধকারের মধ্যে সাদা বালুতট অস্পষ্টভাবে ধুধু করিতে লাগিল। হঠাৎ এক জায়গায় কে যেন বিচিত্র রচনাবলীর মাঝখান হইতে সৃষ্টির খানিকটা চিত্রলেখা
একেবারে মুছিয়া ফেলিয়াছে। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি তার সমস্ত নিনিমেষ তারা লইয়া এই জনশূন্য নদী তীরের উপর অতি ধীরে নিঃশ্বাস ফেলিতে লাগিল। কমলা সম্মুখে গৃহহীন অনন্ত অন্ধকার ছাড়া আর কিছুই দেখিতে পাইল না, কিন্তু সে জানিল তাহাকে চলিতেই হইবে। কোথাও পৌঁছিবে কিনা তাহা ভাবিবার সামর্থ্যও তাহার নাই। বরাবর নদীর ধার দিয়া সে চলিবে, এই সে স্থির করিয়াছে। তাহা হইলে কাহাকেও পথ জিজ্ঞাসা করিতে হইবে না, এবং যদি বিপদ তাহাকে আক্রমণ করে তবে মুহূর্তের মধ্যেই মা গঙ্গা তাহাকে আশ্রয় দেবেন। আকাশে কুহেলিকার লেশ মাত্র ছিল না। অনাবিল অন্ধকার কমলাকে আবৃত করিয়া রাখিল, কিন্তু তাহার দৃষ্টিকে বাধা দিল না। রাত্রি বাড়িতে লাগিল। জবের ক্ষেতের প্রান্ত হইতে শৃগাল ডাকিয়া গেল। কমলা বহুদূর চলিতে চলিতে বালুর চর শেষ হইয়া মাটির ডাঙা আরম্ভ হইল। নদীর ধারেই একটা গ্রাম দেখা গেল। কমলা কম্পিত বক্ষে গ্রামের কাছে আসিয়া দেখিল গ্রামটি সুষুপ্ত। ভয়ে ভয়ে গ্রামটি পার হইয়া চলিতে চলিতে তাহার শরীর আর শক্তি রহিল না। অবশেষে এক জায়গায় এমন একটা ভাঙা তটের কাছে আসিয়া পৌঁছিল যেখানে সম্মুখে আর কোনো পথ পাইল না। নিতান্ত অশক্ত হইয়া একটা বটগাছের তলায় শুইয়া পড়িল। শুইবা মাত্রই কখন নিদ্রা আসিল জানিতেও পারিল না। প্রত্যুষেই চোখ মিলিয়া দেখিল কৃষ্ণপক্ষের চাঁদের আলোকে অন্ধকার ক্ষীণ হইয়া আসিয়াছে, এবং একটি প্রৌঢ়া স্ত্রীলোক তাহাকে জিজ্ঞাসা করিতেছে, তুমি কে গা? শীতের রাত্রে এই গাছের তলায় কে শুইয়া? কমলা চকিত হইয়া উঠিয়া বসিল। দেখিল তাহার অদূরে ঘাটে দুখানা বজরা বাঁধা রহিয়াছে। এই প্রৌঢ়াটি লোক উঠিবার পূর্বেই স্নান সারিয়া লইবার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছেন। প্রৌঢ়া কহিলেন, হা গা, তোমাকে যে বাঙালির মতো দেখিতেছি। কমলা কহিল, আমি বাঙালি। প্রৌঢ়া কহিলেন, এইখানে পড়ে আছো যে? কমলা কহিল, আমি কাশীতে যাইব বলিয়া বাহির হইয়াছি। রাত অনেক হইল, ঘুম আসিল, এখানে শুইয়া পড়িলাম। ও মা, সে কি কথা? হাঁটিয়া কাশী যাইতেছ? আচ্ছা চলো, ওই বজরায় চলো, আমি স্নান সারিয়া আসিতেছি। স্নানের পরে স্ত্রীলোকটির সহিত কমলার পরিচয় হইল। গাজীপুরে যে সিদ্ধেশ্বর বাবুদের বাড়িতে খুব ঘটা করিয়া বিবাহ হইতেছিল, তাহারা ইহাদের আত্মীয়। এই প্রৌঢ়াটির নাম নবীনকালী, এবং ইহার স্বামীর নাম মুকুন্দলাল দত্ত। কিছুকাল কাশীতে বাস করিতেছেন। ইহারা আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ উপেক্ষা করিতে পারেন নাই, অথচ পাছে তাহাদের বাড়িতে থাকিতে বা খাইতে হয়, এজন্য বোটে করিয়া গিয়াছিলেন। বিবাহ বাড়ির কর্ত্রী ক্ষোভ প্রকাশ করাতে নবীনকালী বলিয়াছিলেন, জানোই তো ভাই, কর্তার শরীর ভালো নয়, আর ছেলেবেলা হইতে উহাদের অভ্যেসই একরকম। বাড়িতে গরু রাখিয়া দুধ হইতে মাখন তুলিয়া সে মাখন মারা ঘিয়ে উহার লুচি তৈরি হয়, আবার সে গরুকে যা তা খাওয়াইলে চলিবে না, ইত্যাদি ইত্যাদি। নবীনকালী জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? কমলা কহিল, আমার নাম কমলা। তোমার হাতে লোহা দেখিতেছি, স্বামী আছে বুঝি? কমলা কহিল, বিবাহের পরদিন হইতে স্বামী নিরুদ্দেশ হইয়া গেছেন। ও মা, সে কি কথা? তোমার বয়স তো বড় বেশি বোধ হয় না। তাহাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, 15-র বেশি হইবে না। কমলা কহিল, বয়স ঠিক জানি না, বোধ করি 15ই হইবে। তুমি ব্রাহ্মণের মেয়ে বটে? হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়? কখনো শ্বশুর বাড়ি যাই নাই, আমার বাপের বাড়ি বিশুখালী। কমলার পিত্রালয় বিশুখালীতে ছিল, তাহা সে জানিত।
নবীনকালী কহিলেন, তোমার বাপ মা? আমার বাপ মা কেহই নাই। হরি বলো, তবে তুমি কি করিবে? কাশীতে যদি কোনো ভদ্র গৃহস্থ আমাকে বাড়িতে রাখিয়া দুবেলা দুটি খাইতে দেন, তবে আমি কাজ করিব, আমি রাঁধিতে পারি। নবীনকালী বিনা বেতনে পাচিকা ব্রাহ্মণী লাভ করিয়া মনে মনে ভারী খুশি হইলেন। কহিলেন, আমাদের তো দরকার নাই, বামুন চাকর সমস্তই আমাদের সঙ্গে আছে, আমাদের আবার যে সে বামুন হইবার জো নাই। কর্তার খাবারের একটু এদিক ওদিক হইলে আর কি রক্ষা আছে? বামুনকে মাইনে দিতে হয় 14 টাকা, তার উপরে ভাত কাপড় আছে। তা হোক, ব্রাহ্মণের মেয়ে, তুমি বিপদে পড়িয়াছ, তা চলো, আমাদের ওখানেই চলো। কত লোক খাচ্ছে দাচ্ছে, কত ফেলা ছড়া যায়, আর একজন বাড়িলে কেহ জানিতেও পারিবে না। আমাদের কাজও তেমন বেশি নয়, এখানে কেবল কর্তার আমি আছি। মেয়েগুলির সব বিবাহ দিয়াছি, তা তাহারা বেশ বড় ঘরেই পড়িয়াছে। আমার একটিমাত্র ছেলে, সে হাকিম, এখন সিরাজগঞ্জে আছে। লাট সাহেবের ওখান হইতে 2 মাস অন্তর তাহার নামে চিঠি আসে। আমি কর্তাকে বলি, আমাদের নোটর তো অভাব কিছুই নাই, কেন তাহার এই গেরো? এত বড় হাকিমই সকলের ভাগ্যে জোটে না, তা জানি, কিন্তু বাচ্চাকে তবু তো সে বিদেশে পড়িয়া থাকিতে হয়। কেন, দরকার কি? কর্তা বলেন, ওগো, সেজন্য নয়, সেজন্য নয়, তুমি মেয়ে মানুষ, বোঝো না। আমি কি রোজগারের জন্য নোটকে চাকরিতে দিয়াছি? আমার অভাব কিসের? তবে কিনা হাতে একটা কাজ থাকা চাই, নহিলে অল্প বয়স, কি জানি কখন কি মতি হয়। পালে বাতাসের জোর ছিল, কাশী পৌঁছিতে দীর্ঘকাল লাগিল না। শহরের ঠিক বাহিরেই অল্প একটু বাগানওয়ালা একটা দোতলা বাড়িতে সকলে গিয়া উঠিলেন। সেখানে 14 টাকা বেতনের বামুনের কোনো সন্ধান পাওয়া গেল না। একটা উড়ে বামুন ছিল। অনতিকাল পরেই নবীনকালী তাহার উপরে একদিন হঠাৎ অত্যন্ত আগুন হইয়া উঠিয়া বিনা বেতনে তাহাকে বিদায় করিয়া দিলেন। ইতিমধ্যে 14 টাকা বেতনের অতি দুর্লভ দ্বিতীয় একটি পাচক জুটিবার অবকাশে কমলাকে সমস্ত রাঁধাবাড়ার ভার লইতে হইল। নবীনকালী কমলাকে বারবার সতর্ক করিয়া কহিলেন, দেখো বাছা, কাশী শহর ভালো জায়গা নয়, তোমার অল্প বয়স, বাড়ির বাহিরে কখনো বাহির হইও না। গঙ্গা স্নান, বিশ্বেশ্বর দর্শনে আমি যখন যাইব, তোমাকে সঙ্গে করিয়া লইব। কমলা পাছে দৈবাত হাতছাড়া হইয়া যায়। নবীনকালে এজন্য তাহাকে অত্যন্ত সাবধানে রাখিলেন। বাঙালি মেয়েদের সঙ্গেও তাহাকে বড় একটা আলাপের অবসর দিতেন না। দিনের বেলা তো কাজের অভাব ছিল না। সন্ধ্যার পরে একবার কিছুক্ষণ নবীনকালী তাহার যে ঐশ্বর্য, যে গহনাপত্র, যে সোনারূপার বাসন, যে মকমল কিংখাবের গৃহসজ্জা চোরের ভয়ে কাশি টানিতে পারেন নাই, তাহারই আলোচনা করিতেন। কাঁসার থালায় খাওয়া তো কর্তার কোনো কালে অভ্যেস নেই, তাই প্রথম প্রথম এ লইয়া তিনি অনেক বকাবকি করিতেন। তিনি বলিতেন, না হয় 2-4খানা চুরি যায়, সেও ভালো, আবার গড়াইতে কতক্ষণ? কিন্তু টাকা আছে বলিয়া যে লোকসান করিতে হইবে, সে আমি কোনো মতে সহ্য করিতে পারি না। তার চেয়ে বরঞ্চ কিছুকাল কষ্ট করিয়া থাকাও ভালো। এই দেখো না, দেশে আমাদের মস্ত বাড়ি, সেখানে লোক লস্কর যতই থাক আসে যায় না, তাই বলে কি এখানে 7 ঘন্টা চাকর আনা চলে? কর্তা বলেন, কাছাকাছি না হয় আরেকটা বাড়ি ভাড়া করা যাইবে। আমি বলিলাম, না, সে আমি পারিব না। কোথায় এখানে একটু আরাম করিব, না কতগুলো লোকজন বাড়িঘর লইয়া দিন রাত্রি ভাবনার অন্ত থাকিবে না, ইত্যাদি। নবীনকালীর আশ্রয়ে কমলার প্রাণটা যেন অল্প জল এঁদো পুকুরের মাছের মতো ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। এখান হইতে বাহির হইতে পারিলে সে বাঁচে, কিন্তু বাহিরে গিয়া দাঁড়াইবে কোথায়? সেদিনকার রাত্রে গৃহহীন বাহিরের পৃথিবীকে সে জানিয়াছে। সেখানে অন্ধভাবে আত্মসমর্পণ করিতে আর তাহার সাহস হয় না।
নবীনকালী যে কমলাকে ভালোবাসিতেন না তাহা নহে, কিন্তু সে ভালোবাসার মধ্যে রস ছিল না। দুই একদিন অসুখ বিসুখের সময় তিনি কমলাকে যত্নও করিয়াছিলেন, কিন্তু সে যত্ন কৃতজ্ঞতার সহিত গ্রহণ করা বড় কঠিন। বরঞ্চ সে কাজকর্মের মধ্যে থাকিত ভালো, কিন্তু যে সময়টা নবীনকালীর সখীত্বে তাহাকে যাপন করিতে হইত, সেইটাই তার পক্ষে সবচেয়ে দুঃসময়। একদিন সকালবেলা নবীনকালী কমলাকে ডাকিয়া কহিলেন, ওগো, ও বামুন ঠাকুরন, আজ কর্তার শরীর বড় ভালো নাই, আজ ভাত হইবে না, আজ রুটি, কিন্তু তাই বলে একরাশ ঘি লইও না। জানি তো তোমার রান্নার স্ত্রী, উহাতে এত ঘি কেমন করিয়া খরচ হইবে তাহা তো বুঝিতে পারি না। এর চেয়ে সেই যে উড়ে বামুনটা ছিল ভালো, সে ঘি লইত বটে, কিন্তু রান্নায় ঘিয়ের স্বাদ একটু আধটু পাওয়া যাইত। কমলা এই সমস্ত কথার কোনো জবাবই করিত না, যেন শুনিতে পায় নাই। এমনিভাবে নিঃশব্দে সে কাজ করিয়া যাইত। আজ অপমানের গোপন ভারে আক্রান্ত হৃদয় লইয়া কমলা চুপ করিয়া তরকারি কুটিতেছিল। সমস্ত পৃথিবী বিরস এবং জীবনটা দুঃসহ বোধ হইতেছিল। এমন সময় গৃহিণীর ঘর হইতে একটা কথা তাহার কানে আসিয়া কমলাকে একেবারে চকিত করিয়া তুলিল। নবীনকালী তাহার চাকরকে ডাকিয়া বলিতেছিলেন, ওরে তুলসী, যা তো, শহর হইতে নলিনাক্ষ ডাক্তারকে শীঘ্র ডাকিয়ে আন, বল কর্তার শরীর বড় খারাপ। নলিনাক্ষ ডাক্তার? কমলার চোখের উপরে সমস্ত আকাশের আলো আহত বীণার স্বর্ণতন্ত্রীর মতো কাঁপিতে লাগিল। সে তরকারি কোটা ফেলিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। তুলসী নিচে নামিয়া আসিতেই কমলা জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছিস তুলসী? সে কহিল, নলিনাক্ষ ডাক্তারকে ডাকিতে যাইতেছি। কমলা কহিল, সে আবার কোন ডাক্তার? তুলসী কহিল, তিনি এখানকার এক বড় ডাক্তার বটে। কমলা কহিল, তিনি থাকেন কোথায়? তুলসী কহিল, শহরেই থাকেন, এখান হইতে ৮ ক্রোশটাক হইবে। আহারের সামগ্রী অল্প স্বল্প যাহা কিছু বাজাইতে পারিত, কমলা তাহাই বাড়ির চাকর বাকরদের ভাগ করিয়া দিত। এজন্য সে ভর্ৎসনা অনেক সহিয়াছে, কিন্তু এ অভ্যেস ছাড়িতে পারে নাই। বিশেষত গৃহিণীর কড়া আইন অনুসারে এবারের লোকজনদের খাবার কষ্ট অত্যন্ত বেশি। তাছাড়া কর্তা গৃহিণীর খাইতে বেলা হইত, ভৃত্যেরা তাহার পরে খাইতে পাইত। তাহারা যখন আসিয়া কমলাকে জানাইত, বামুন ঠাকরন, বড় ক্ষুধা পাইয়াছে, তখন সে তাহাদিগকে কিছু কিছু খাইতে না দিয়া কোনো মতেই থাকিতে পারিত না। এমনি করিয়া বাড়ির চাকর বাকর 2 দিনেই কমলার একান্ত বশ মানিয়াছে। উপর হইতে রব আসিল। রান্নাঘরে দরজার কাছে দাঁড়াইয়া কিসের পরামর্শ চলিতেছে রে তুলসী? আমার বুঝি চোখ নাই মনে করিস? শহরে যাইবার পথে একবার বুঝি রান্নাঘর না মারাইয়া গেলে চলে না? এমনি করিয়া জিনিসপত্রগুলো সরাইতে হয় বটে। বলি, বামুন ঠাকরন, রাস্তায় পড়িয়াছিলে, দয়া করিয়া তোমাকে আশ্রয় দিলাম, এমনি করিয়া তাহার শোধ তুলিতে হয় বুঝি? সকলে তাহার জিনিসপত্র চুরি করিতেছে, এই সন্দেহ নবীনকালীকে কিছুতেই ত্যাগ করে না। যখন প্রমাণের লেশমাত্র না থাকে, তখনও তিনি আন্দাজে ভর্ৎসনা করিয়া লন। তিনি স্থির করিয়াছেন যে অন্ধকারে ডেলা মারিলেও অধিকাংশ ডেলা ঠিক জায়গায় গিয়া পড়ে, আর তিনি যে সর্বদা সতর্ক আছেন ও তাহাকে ফাঁকি দিবার জো নাই, ভৃত্যেরা ইহা বুঝিতে পারে। আজ নবীনকালীর তীব্র বাক্য কমলার মনেও বাজিল না। সে আজ কেবল কলের মতো কাজ করিতেছে। তাহার মনটা যে কোনখানে উধাও হইয়া গেছে তাহার ঠিকানা নাই। নিচে রান্নাঘরে দরজার কাছে কমলা দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। এমন সময় তুলসী ফিরিয়া আসিল, কিন্তু সে একা আসিল। কমলা জিজ্ঞাসা করিল, তুলসী, কই, ডাক্তারবাবু আসিলেন না? তুলসী কহিল, না, তিনি আসিলেন না। কেন? তাহার মার অসুখ করিয়াছে। মার অসুখ?
ঘরে আর কি কেহ নাই? না, তিনি তো বিবাহ করেন নাই। বিবাহ করেন নাই? তুই কেমন করিয়া জানিলি? চাকরদের মুখে তো শুনি তাহার স্ত্রী নাই। হয়তো তাহার স্ত্রী মারা গেছে। তা হইতে পারে, কিন্তু তাহার চাকর ব্রজ বলে তিনি যখন রংপুরে ডাক্তারি করিতেন তখনও তাহার স্ত্রী ছিল না। উপর হইতে ডাক পড়িল, তুলসী। কমলা তাড়াতাড়ি রান্নাঘরের মধ্যে ঢুকিয়া পড়িল এবং তুলসী উপরে চলিয়া গেল। নলিনাক্ষ রংপুরে ডাক্তারি করিতেন, কমলার মনে আর তো কোনো সন্দেহ নাই। তুলসী নামিয়া আসিলে পুনর্বার কমলা তাহাকে জিজ্ঞাসা করিল, দেখ তুলসী, ডাক্তারবাবুর নামে আমার একটি আত্মীয় আছেন। বল দেখি, উনি ব্রাহ্মণ তো বটে? তুলসী বলিল, হ্যাঁ ব্রাহ্মণ, চাটুজ্জে। গৃহিণীর দৃষ্টিপাতের ভয়ে তুলসী বামুন ঠাকরুনের সঙ্গে অধিকক্ষণ কথাবার্তা কহিতে সাহস করিল না, সে চলিয়া গেল। কমলা নবীনকালীর নিকট গিয়া কহিল, কাজকর্ম সমস্ত সারিয়া আজ আমি একবার দশার সমেত ঘাটে স্নান করিয়া আসিব। নবীনকালী কহিলেন, তোমার সকল অনাসৃষ্টি, কর্তার আজ অসুখ, আজ কখন কি দরকার হয় তাহা বলা যায় না। আজ তুমি গেলে চলিবে কেন? কমলা কহিল, আমার একটি আপনার লোক কাশীতে আছেন খবর পাইয়াছি, তাহাকে একবার দেখিতে যাইব। নবীনকালী কহিলেন, এসব ভালো কথা নয়, আমার যথেষ্ট বয়স হইয়াছে, আমি এসব বুঝি। খবর তোমাকে কে আনিয়া দিল? তুলসী বুঝি? ও ছোড়াটাকে আর রাখা নয়। শোনো বলে বামুন ঠাকরন, আমার কাছে যতদিন আছো ঘাটে একলা স্নান করিতে যাওয়া, আত্মীয় সন্ধানে শহরে বাহির হওয়া, ও সমস্ত চলিবে না, তা বলিয়া রাখিতেছি। দারোয়ানের উপর হুকুম হইয়া গেল, তুলসীকে এই দণ্ডে দূর করিয়া দেওয়া হয়, সে যেন এ বাড়িমুখ হইতে না পারে। গৃহিণীর শাসনে অন্যান্য চাকরেরা কমলার সংস্রব যথাসম্ভব পরিত্যাগ করিল। নলিনাক্ষ সম্বন্ধে যতদিন কমলা নিশ্চিত ছিল না ততদিন তাহার ধৈর্য ছিল, এখন তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। এই নগরে তাহার স্বামী রহিয়াছেন, অথচ সে এক মুহূর্ত যে অন্যের ঘরে আশ্রয় লইয়া থাকিবে ইহা তাহার পক্ষে অসহ্য হইল। কাজকর্মে তাহার পদে পদে ত্রুটি হইতে লাগিল। নবীনকালী কহিলেন, বলি বামুন ঠাকরুন, তোমার গতিক তো ভালো দেখি না, তোমাকে কি ভূতে পাইয়াছে? তুমি নিজে তো খাওয়া দাওয়া বন্ধ করিয়াছ, আমাদিকেও কেউ কি উপোস করাইয়া মারিবে? আজকাল তোমার রান্না যে আর মুখে দেবার জো নেই। কমলা কহিল, আমি এখানে আর কাজ করিতে পারিতেছি না, আমার কোনো মতে মন টিকিতেছে না, আমাকে বিদায় দিন। নবীনকালী ঝঙ্কার দিয়া বলিলেন, বটেই তো, কলিকালে কাহারও ভালো করিতে নাই, তোমাকে দয়া করি আশ্রয় দিবার জন্য আমার এতকালের অমন ভালো বামুনটাকে ছাড়াইয়া দিলাম। একবার খবর লইলাম না তুমি সত্যি বামুনের মেয়ে কিনা, আজ উনি বলেন কিনা আমাকে বিদায় দিন। যদি পালাইবার চেষ্টা করো তো পুলিশে খবর দিব না। আমার ছেলে হাকিম, তার হুকুমে কত লোক ফাঁসি গেছে, আমার কাছে তোমার চালাকি খাটিবে না। শুনেইছ তো, গদা কর্তার মুখের উপরে জবাব দিতে গিয়াছিল, সে বেটা এমনি জব্দ হইয়াছে, আজও সে জেল খাটিতেছে। আমাদের তুমি যেমন তেমন পাও নাই। কথাটা মিথ্যা নহে, গদা চাকরকে ঘড়িচুরির অপবাদ দিয়া জেলে পাঠানো হইয়াছে বটে। কমলা কোনো উপায় খুঁজিয়া পাইল না। তাহার চিরজীবনের সার্থকতা যখন হাত বাড়াইলেই পাওয়া যায়, তখন সেই হাতে বাঁধন পড়ার মতো এমন নিষ্ঠুর আর কি হইতে পারে? কমলা আপনার কাজের মধ্যে ঘরের মধ্যে কিছুতেই আর তো বদ্ধ হইয়া থাকিতে পারে না। তাহার রাত্রের কাজ শেষ হইয়া গেলে পর সে শীতে একখানা চাদর মুড়ি দিয়া বাগানে বাহির হইয়া পড়িত। প্রাচীরের ধারে দাঁড়াইয়া যে পথ শহরের দিকে চলিয়া গেছে সেই পথের দিকে চাহিয়া থাকিত। তাহার যে তরুণ হৃদয়খানি সেবার জন্য ব্যাকুল, ভক্তি নিবেদনের জন্য ব্যগ্র,
সেই হৃদয়কে কমলা এই রজনীর নির্জন পথ বাহিয়া নগরের মধ্যে কোন এক অপরিচিত গৃহের উদ্দেশ্যে প্রেরণ করিত। তারপর অনেকক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তাহার শয়নকক্ষের মধ্যে ফিরিয়া আসিত। কিন্তু এইটুকু সুখ, এইটুকু স্বাধীনতা কমলার বেশি দিন রহিল না। রাত্রির সমস্ত কাজ শেষ হইয়া গেলেও একদিন কি কারণে নবীনকালী কমলাকে ডাকিয়া পাঠাইলেন। বেহারা আসিয়া খবর দিল, বামুন ঠাকরনকে দেখিতে পাইলাম না। নবীনকালী ব্যস্ত হইয়া উঠিয়া কহিলেন, সে কিরে, তবে পালাইল নাকি? নবীনকালী নিজে সেই রাত্রে আলো ধরিয়া ঘরে ঘরে খোঁজ করিতে আসিলেন, কোথাও কমলাকে দেখিতে পাইলেন না। মুকুন্দবাবু অর্ধ নিমিলিত নেত্রে গুড়গুড়ি টানিতেছিলেন। তাহাকে গিয়া কহিলেন, ওগো শুনছ, বামুন ঠাকরন বোধ করে পালাইল। ইহাতেও মুকুন্দবাবুর শান্তিভঙ্গ করিল না। তিনি কেবল আলস্য জড়িত কণ্ঠে কহিলেন, তখনই তো বারণ করিয়াছিলাম, জানাশোনা লোক নয়, কিছু সরাইয়াছে নাকি? গৃহিণী কহিলেন, সেদিন তাহাকে যে শীতের কাপড়খানা পরিতে দিয়েছিলাম সেটা তো ঘরে নাই, এছাড়া আর কি গিয়াছে এখনো দেখি নাই। কর্তা অবিচলিত গম্ভীর স্বরে কহিলেন, পুলিশে খবর দেওয়া যাক। একজন চাকর লণ্ঠন লইয়া পথে বাহির হইল। ইতিমধ্যে কমলা তাহার ঘরে ফিরিয়া আসিয়া দেখিল, নবীনকালী সে ঘরের সমস্ত জিনিসপত্র তন্ন করিয়া দেখিতেছেন। কোনো জিনিস চুরি গেছে কিনা তাহাই তিনি সন্ধান করিতে প্রবৃত্ত হইয়াছেন। এমন সময় কমলাকে হঠাৎ দেখিয়া নবীনকালী বলিয়া উঠিলেন, বলি, কি কাণ্ডটাই করিলে? কোথায় যাওয়া হইয়াছিল? কমলা কহিল, কাজ শেষ করে আমি একটুখানি বাগানে বেড়াইতেছিলাম। নবীনকালী মুখে যাহা আসিল তাহাই বলিয়া গেলেন। বাড়ির সমস্ত চাকর বাকর দরজার কাছে আসিয়া জড়ো হইল। কমলা কোনোদিন নবীনকালীর কোনো ভর্ৎসনায় তাহার সম্মুখে অশ্রুবর্ষণ করে নাই। আজও সে কাঠের মূর্তির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। নবীনকালের বাক্যবর্ষণ একটুখানি ক্ষান্ত হইবা মাত্র কমলা কহিল, আমার প্রতি আপনারা অসন্তুষ্ট হইয়াছেন, আমাকে বিদায় করিয়া দিন। নবীনকালী কহিলেন, বিদায় তো করিবই, তোমার মতো অকৃতজ্ঞকে চিরদিন ভাত কাপড় দিয়া পুষিব এমন কথা মনেও করিও না, কিন্তু কেমন লোকের হাতে পড়িয়াছ সেটা আগে ভালো করিয়া জানাইয়া তবে বিদায় দিব। ইহার পর হইতে কমলা বাহিরে যাইতে আর সাহস করিত না। সে ঘরের মধ্যে দ্বার রুদ্ধ করিয়া মনে মনে এই কথা বলিল, যে লোক এত দুঃখ সহ্য করিতেছে, ভগবান নিশ্চয় তাহার একটা গতি করিয়া দিবেন। মুকুন্দবাবু তাহার 2টি চাকর সঙ্গে লইয়া গাড়ি করিয়া হাওয়া খাইতে বাহির হইয়াছেন। বাড়িতে প্রবেশের দরজায় ভিতর হইতে হুড়কা বন্ধ। সন্ধ্যা হইয়া আসিয়াছে। দ্বারের কাছে রব উঠিল, মুকুন্দবাবু ঘরে আছেন কি? নবীনকালী চকিত হইয়া বলিয়া উঠিলেন, ওই গো, নলিনাক্ষ ডাক্তার আসিয়াছেন, বুধিয়া, বুধিয়া। বুধিয়া নামধারিণীর কোনো সাড়া পাওয়া গেল না। তখন নবীনকালী কহিলেন, বামুন ঠাকুরন, যাও তো, শীঘ্র দরজা খুলিয়া দাওগে। ডাক্তারবাবুকে বলো, কর্তা হাওয়া খাইতে বাহির হইয়াছেন, এখনই আসিবেন, একটু অপেক্ষা করিতে হইবে। কমলা লণ্ঠন লইয়া নিচে নামিয়া গেল। তাহার পা কাঁপিতেছে, তাহার বুকের ভিতর গুড়গুড় করিতেছে, তাহার করতল ঠান্ডা হিম হইয়া গেল। তাহার ভয় হইতে লাগিল, পাছে বিষম ব্যাকুলতায় সে চোখে ভালো করিয়া দেখিতে না পায়। কমলা ভিতর হইতে হুড়কা খুলিয়া দিয়া ঘোমটা টানিয়া কপাটের অন্তরালে দাঁড়াইল। নলিনাক্ষ জিজ্ঞাসা করিল, কর্তা ঘরে আছেন কি? কমলা কোনো মতে কহিল, না, আপনি আসুন। নলিনাক্ষ বসিবার ঘরে আসিয়া বসিল। ইতিমধ্যে বুধি আসিয়া কহিল, কর্তাবাবু বেড়াইতে গেছেন, এখনই আসিবেন, আপনি একটু বসুন। কমলা নিঃশ্বাস প্রবল হইয়া তাহার বুকের মধ্যে কষ্ট হইতেছিল। যেখান হইতে নলিনাক্ষকে স্পষ্ট দেখা যাইবে, অন্ধকার বারান্দার এমন একটা জায়গা
সে আশ্রয় করিল, কিন্তু দাঁড়াইতে পারিল না। বিক্ষুব্ধ বক্ষকে শান্ত করিবার জন্য তাহাকে সেইখানে বসিয়া পড়িতে হইল। তাহার হৃৎপিণ্ডের চাঞ্চল্যের সঙ্গে শীতের হাওয়া যোগ দিয়া তাহাকে থরথর করিয়া কাঁপাইয়া তুলিল। নলিনাক্ষ কেরোসিন আলোর পাশে বসিয়া স্তব্ধ হইয়া কি ভাবিতেছিল। অন্ধকারের ভিতর হইতে বেপথুমতি কমলা নলিনাক্ষের মুখের দিকে একদৃষ্টে চাহিয়া রহিল। চাহিতে চাহিতে তাহার দুই চক্ষে বারবার জল আসিতে লাগিল। তাড়াতাড়ি জল মুছিয়া সে তাহার একাগ্র দৃষ্টির দ্বারা নলিনাক্ষকে যেন আপনার অন্তঃকরণের গভীরতম অভ্যন্তর দেশে আকর্ষণ করিয়া লইল। ওই যে উন্নত ললাট, স্তব্ধ মুখখানির উপরে দীপালোক মূর্ছিত হইয়া পড়িয়াছে, ওই মুখ যতই কমলার অন্তরের মধ্যে মুদ্রিত ও পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল, ততই তাহার সমস্ত শরীর যেন ক্রমে অবশ হইয়া চারিদিকের আকাশের সহিত মিলিয়া যাইতে লাগিল। বিশ্বজগতের মধ্যে আর কিছুই রহিল না, কেবল ওই আলোকিত মুখখানি রহিল। যাহার সম্মুখে রহিল সে ওই মুখের সহিত সম্পূর্ণভাবে মিশিয়া গেল। এইরূপে কিছুক্ষণ কমলা সচেতন কি অচেতন ছিল তাহা বলা যায় না। এমন সময় হঠাৎ সে চকিত হইয়া দেখিল নলিনাক্ষ চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়াছে এবং মুকুন্দ বাবুর সঙ্গে কথা কহিতেছে। এখনই পাছে উহারা বারান্দায় বাহির হইয়া আসেন এবং কমলা ধরা পড়ে, এই ভয়ে কমলা বারান্দা ছাড়িয়া নিচে তাহার রান্নাঘরে গিয়া বসিল। রান্নাঘরটি প্রাঙ্গণের এক ধারে এবং এই প্রাঙ্গণটি বাড়ির ভিতর হইতে বাহির হইয়া যাইবার পথ। কমলা সর্বাঙ্গমনে পুলকিত হইয়া বসিয়া ভাবিতে লাগিল, আমার মতো হতভাগিনীর এমন স্বামী, দেবতার মতো এমন সৌম্য নির্মল প্রসন্ন সুন্দর মূর্তি। ওগো ঠাকুর, আমার সকল দুঃখ সার্থক হইয়াছে বলিয়া বারবার করিয়া ভগবানকে প্রণাম করিল। সিঁড়ি দেয়া নিচে নামিবার পদশব্দ শোনা গেল। কমলা তাড়াতাড়ি অন্ধকারে দ্বারের পাশে দাঁড়াইল। বুধে আলো ধরিয়া আগে আগে চলিল। তাহার অনুসরণ করিয়া নলিনাক্ষ বাহির হইয়া গেল। কমলা মনে মনে কহিল, তোমার শ্রীচরণের সেবিকা হইয়া এখানে পরের দ্বারে দাসত্বে আবদ্ধ হইয়া আছি, সম্মুখ দিয়া চলিয়া গেলে তবু জানিতেও পারিলে না। মুকুন্দবাবু অন্তঃপুরে আহার করিতে গেলে কমলা আস্তে আস্তে সেই বসিবার ঘরে গেল। যে চৌকিতে নলিনাক্ষ বসিয়াছিল তাহার সম্মুখে ভূমিতে ললাট ঠেকাইয়া সেখানকার ধূলি চুম্বন করিল। সেবা করিবার অবকাশ না পাইয়া অবরুদ্ধ ভক্তিতে কমলার হৃদয় কাতর হইয়া উঠিয়াছিল। পরদিন কমলা সংবাদ পাইল বায়ু পরিবর্তনের জন্য ডাক্তারবাবু কর্তাকে সুদূর পশ্চিমে কাশীর চেয়ে স্বাস্থ্যকর স্থানে যাইতে উপদেশ করিয়াছেন। তাই আজ হইতে যাত্রার আয়োজন আরম্ভ হইয়াছে। কমলা নবীনকালীকে গিয়া কহিল, আমি তো কাশী ছাড়িয়া যাইতে পারিব না। নবীনকালী কহিলেন, আমরা পারিব, আর তুমি পারিবে না? বড় ভক্তি দেখিতেছি। কমলা কহিল, আপনি যাহাই বলুন, আমি এইখানেই থাকিব। নবীনকালী কহিলেন, আচ্ছা, তা কেমন থাকো দেখা যাইবে। কমলা কহিল, আমাকে দয়া করুন, আমাকে এখান হইতে লইয়া যাইবেন না। নবীনকালী কহিলেন, তুমি তো বড় ভয়ানক লোক দেখিতেছি, ঠিক যাবার সময় বাহানা ধরিলে। আমরা এখন তাড়াতাড়ি লোক কোথায় খুঁজিয়া পাই? আমাদের কাজ চলিবে কি করিয়া? কমলার অনুনয় বিনয় সমস্ত ব্যর্থ হইল। কমলা তাহার ঘরে দ্বার বন্ধ করিয়া ভগবানকে ডাকিয়া কাঁদিতে লাগিল। যেদিন সন্ধ্যার সময় নলিনাক্ষের সহিত বিবাহ লইয়া হেমনলিনীর সঙ্গে অন্নদাবাবুর আলোচনা হইয়াছিল, সেদিন রাত্রেই অন্নদাবাবুর আবার সেই শূলবেদনা দেখা দিল। রাত্রিটা কষ্টে কাটিয়া গেল। প্রাতকালে তাহার বেদনার উপশম হইলে তিনি তাহার বাড়ির বাগানে রাস্তার নিকটে শীত প্রভাতের তরুণ সূর্যালোকে সম্মুখে একটি টিপাই লইয়া বসিয়াছেন। হেমনলিনী সেইখানে তাহাকে চা খাওয়াইবার ব্যবস্থা করিতেছে।
গতরাত্রের কষ্টে অন্নদাবাবুর মুখ বিবর্ণ ও শীর্ণ হইয়া গেছে। তার চোখের নিচে কালি পড়িয়াছে। মনে হইতেছে যেন এক রাত্রির মধ্যেই তার বয়স অনেক বাড়িয়া গেছে। যখনই অন্নদাবাবুর এই ক্লিষ্ট মুখের প্রতি হেমনলিনীর চোখ পড়িতেছে, তখনই তাহার বুকের মধ্যে যেন ছুরি বিঁধিতেছে। নলিনাক্ষের সহিত বিবাহে হেমনলিনীর অসম্মতিতেই যে বৃদ্ধ ব্যথিত হইয়াছেন, আর তার সেই মনোবেদনায় যে তাহার পীড়ার অব্যবহিত কারণ, ইহা হেমনলিনীর পক্ষে একান্ত পরিতাপের বিষয় হইয়া উঠিয়াছে। সে যে কি করিবে, কি করিলে বৃদ্ধ পিতাকে সান্ত্বনা দিতে পারিবে, তাহা বারবার করিয়া ভাবিয়া কোনো মতেই স্থির করিতে পারিতেছিল না। এমন সময় হঠাৎ খুড়াকে লইয়া অক্ষয় সেখানে আসিয়া উপস্থিত হইল। হেমনলিনী তাড়াতাড়ি চলিয়া যাইবার উপক্রম করিতেই অক্ষয় কহিল, আপনি যাইবেন না? ইনি গাজীপুরের চক্রবর্তী মহাশয়। ইহাকে পশ্চিম অঞ্চলে সকলেই জানে। আপনাদের সঙ্গে ইহার বিশেষ কথা আছে। সেই জায়গাটাতে বাঁধানো চাতালের মতো ছিল। সেইখানে খুড়া আর অক্ষয় বসিলেন। খুড়া কহিলেন, শুনিলাম রমেশবাবুর সঙ্গে আপনাদের বিশেষ বন্ধুত্ব আছে। আমি তাই জিজ্ঞাসা করিতে আসিয়াছি, তার স্ত্রীর খবর কি আপনারা কিছু পাইয়াছেন? অন্নদাবাবু ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। তারপরে কহিলেন, রমেশবাবুর স্ত্রী? হেমনলিনী চক্ষু নত করিয়া রহিল। চক্রবর্তী কহিলেন, মা, তোমরা আমাকে বোধ করি নিতান্ত সেকেলে অসভ্য মনে করিতেছ। একটু ধৈর্য ধরিয়া সমস্ত কথা শুনিলেই বুঝিতে পারিবে। আমি খামোখা গায়ে পড়িয়া পরের কথা লইয়া তোমাদের সঙ্গে আলোচনা করিতে আসি নাই। রমেশবাবু পূজার সময় তার স্ত্রীকে লইয়া স্টিমারে করিয়া যখন পশ্চিমে যাত্রা করিয়াছিলেন, সে সময় সেই স্টিমারেই তাহাদের সঙ্গে আমার আলাপ হয়। আপনারা তো জানেন, কমলাকে যে একবার দেখিয়াছে, সে তাহাকে কখনো পর বলিয়া মনে করিতে পারে না। আমার এই বুড়া বয়সে অনেক শোকতাপ পাইয়া হৃদয় কঠিন হইয়া গেছে, কিন্তু আমার সেই মা লক্ষ্মীকে তো কিছুতেই ভুলিতে পারিতেছি না। রমেশবাবু কোথায় যাইবেন কিছুই ঠিক করেন নাই, কিন্তু এই বুড়াকে 2 দিন দেখিয়াই মা কমলার এমনি স্নেহ জন্মিয়া গিয়াছিল যে তিনি রমেশবাবুকে গাজীপুরে আমার বাড়িতে উঠিতে রাজি করেন। সেখানে কমলা আমার মেজ মেয়ে শৈলর কাছে আপন বোনের চেয়ে যত্নে ছিল, কিন্তু কি যে হইল কিছুই বলিতে পারি না। মা যে কেন আমাদের সকল কেমন করিয়া কাঁদাইয়া হঠাৎ চলিয়া গেলেন, তাহা আজ পর্যন্ত ভাবিয়া পাইলাম না। সেই অবধি শৈলর চোখের জল আর কিছুতেই শুকাইতেছে না। বলিতে বলিতে চক্রবর্তীর 2 চোখ বাহিয়া জল পড়িতে লাগিল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া উঠিলেন, কহিলেন, তাহার কি হইল? তিনি কোথায় গেলেন? খুড়া কহিলেন, অক্ষয়বাবু, আপনি তো সকল কথা শুনিয়াছেন, আপনি বলুন। বলিতে গেলে আমার বুক ফাটিয়া যায়। অক্ষয় আদ্যপান্ত সমস্ত ব্যাপারটি বিস্তারিত করিয়া বর্ণনা করিল। নিজে কোনো প্রকার টিকা করিল না, কিন্তু তাহার বর্ণনায় রমেশের চরিত্রটি রমণীয় হইয়া ফুটিয়া উঠিল না। অন্নদাবাবু বারবার করিয়া বলিতে লাগিলেন, আমরা তো এই সমস্ত কথা কিছুই শুনি নাই। রমেশ যেদিন হইতে কলিকাতার বাহির হইয়াছেন, তাহার একখানি পত্রও পাই নাই। অক্ষয় সেই সঙ্গে যোগ দিল, এমনকি তিনি যে কমলাকে বিবাহ করিয়াছেন এ কথাও আমরা নিশ্চয় জানিতাম না। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনাকে জিজ্ঞাসা করি, কমলা রমেশের স্ত্রী তো বটে, ভগ্নী বা আর কোনো আত্মীয় তো নহেন? চক্রবর্তী কহিলেন, আপনি বলেন কি অক্ষয়বাবু, স্ত্রী নহেন তো কি? এমন সতীলক্ষ্মী স্ত্রী কয়জনের ভাগ্যে জোটে? অক্ষয় কহিল, কিন্তু আশ্চর্য যে স্ত্রী যত ভালো হয় তাহার অনাদরও তত বেশি হইয়া থাকে। ভগবান ভালো লোক দিগকে বোধ করি সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন। এই বলিয়া অক্ষয় একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। অন্নদা তাহার বিরল কেশ রাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে বলিলেন, বড় দুঃখের বিষয়, সন্দেহ নাই, কিন্তু যাহা হইবার তা তো হইয়াই গেছে, এখন আর বৃথা শোক করিয়া ফল কি? অক্ষয় কহিল,
আমার মনে সন্দেহ হইল, যদি এমন হয় কমল আত্মহত্যা না করিয়া ঘর ছাড়িয়া চলিয়া আসিয়া থাকেন। তাই চক্রবর্তী মহাশয়কে লইয়া কাশীতে একবার সন্ধান করিতে আসিলাম। বেশ বোঝা যাইতেছে আপনারা কোনো খবরই পান নাই। যাহা হোক, 2-4 দিন এখানে তল্লাশ করিয়া দেখা যাক। অন্নদাবাবু কহিলেন, রমেশ এখন কোথায় আছেন? খুড়া কহিলেন, তিনি তো আমাদিগকে কিছু না বলিয়াই চলিয়া গেছেন। অক্ষয় কহিল, আমার সঙ্গে দেখা হয় নাই, কিন্তু লোকের মুখে শুনিলাম তিনি কলিকাতাতে গেছেন। বোধ করি আলিপুরে প্র্যাকটিস করিবেন। মানুষ তো আর অনন্তকাল শোক করিয়া কাটাইতে পারে না, বিশেষত তাহার অল্প বয়স। চক্রবর্তী মহাশয়, চলুন শহরে একবার ভালো করিয়া খোঁজ করিয়া দেখা যাক। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, অক্ষয়, তুমি তো এখানে আসিতেছ? অক্ষয় কহিল, ঠিক বলিতে পারি না, আমার মনটা বড় খারাপ হয়ে আছে অন্নদাবাবু। যতদিন কাশীতে আছি আমাকে এই খোঁজেই থাকিতে হইবে। ভদ্রলোকের মেয়ে যদি তিনি মনের দুঃখে ঘর ছাড়িয়া চলিয়া আসে থাকেন, তবে আজ কি বিপদেই পড়িয়াছেন বলুন দেখি। রমেশবাবু দিব্য নিশ্চিন্ত হইয়া থাকিতে পারেন, কিন্তু আমি তো পারি না। খুড়াকে সঙ্গে লইয়া অক্ষয় চলিয়া গেল। অন্নদাবাবু অত্যন্ত উদ্বিগ্ন হইয়া একবার হেমনলিনীর মুখের দিকে চাহিয়া দেখিলেন। হেমনলিনী প্রাণপণে নিজেকে সংযত করিয়া বসিয়াছিল। সে জানিত তাহার পিতা মনে মনে তাহার জন্য আশঙ্কা অনুভব করিতেছেন। হেমনলিনী কহিল, বাবা, আজ একবার ডাক্তারকে দিয়ে তোমার শরীরটা ভালো করিয়া পরীক্ষা করাও। একটুকুতেই তোমার স্বাস্থ্য নষ্ট হইয়া যায়, ইহার একটা প্রতিকার করা উচিত। অন্নদাবাবু মনে মনে অত্যন্ত আরাম অনুভব করিলেন। রমেশকে লইয়া এত বড় আলোচনাটার পর হেমনলিনী যে তাহার পীড়া লইয়া উদ্বেগ প্রকাশ করিল, ইহাতে তাহার মনের মধ্য হইতে একটা ভার নামিয়া গেল। অন্য সময় হইলে তিনি নিজের পীড়ার প্রসঙ্গ উড়াইয়া দিতে চেষ্টা করিতেন। আজ কহিলেন, সে তো বেশ কথা, শরীরটা না হয় পরীক্ষা করানোই যাক। তাহা হইলে আজ না হয় একবার নলিনাক্ষকে ডাকিতে পাঠাই। নলিনাক্ষ সম্বন্ধে হেমনলিনী একটুখানি সংকোচে পড়িয়া গেছে। পিতার সম্মুখে তাহার সহিত পূর্বের ন্যায় সহজভাবে মেলা তার পক্ষে কঠিন হইবে। তবু সে বলিল, সেই ভালো, তাহাকে ডাকিতে লোক পাঠাইয়া দেই। অন্নদাবাবু হেমের অবিচলিত ভাব দেখিয়া ক্রমে সাহস পাইয়া কহিলেন, হেম, রমেশের এই সমস্ত কাণ্ড। হেমনলিনী তৎক্ষণাৎ তাহাকে বাধা দিয়া কহিল, বাবা, রৌদ্রের ঝাঁঝ বাড়িয়া উঠিয়াছে, চলো এখন ঘরে চলো। বলিয়া তাহাকে আপত্তি করিবার অবসর না দিয়া হাত ধরিয়া ঘরে টানিয়া লইয়া গেল। সেখানে তাহাকে আরামকে দাঁড়ায় বসাইয়া তাহার গায়ে বেশ করিয়া গরম কাপড় জড়াইয়া দিয়া তাহার হাতে একখানি খবরের কাগজ দিল এবং চশমার খাপ হইতে চশমাটি বাহির করিয়া নিজে তাহার চোখে পড়াইয়া দিয়া কহিল, কাগজ পড়ো, আমি আসিতেছি। অন্নদাবাবু সুবাধ্য বালকের মতো হেমনলিনীর আদেশ পালন করিতে চেষ্টা করিলেন, কিন্তু কোনো মতেই মনোনিবেশ করিতে পারিলেন না। হেমনলিনীর জন্য তাহার মন উৎকণ্ঠিত হইয়া উঠিতে লাগিল। অবশেষে একসময় কাগজ রাখিয়া হেমের খোঁজ করিতে গেলেন। দেখিলেন সে প্রাতে অসময়ে তাহার ঘরের দরজা বন্ধ। কিছু না বলিয়া অন্নদাবাবু বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতে লাগিলেন। অনেকক্ষণ পরে আবার একবার হেমনলিনীকে খুঁজিতে গিয়া দেখিলেন তখনও তাহার দরজা বন্ধ রহিয়াছে। তখন শ্রান্ত অন্নদাবাবু ধপ করিয়া তাহার চৌকিটার উপর বসিয়া পড়িয়া মুহুর্মুহু মাথার চুলগুলোকে কর সঞ্চালন দ্বারা উশৃঙ্খল করিয়া তুলিতে লাগিলেন। নলিনাক্ষ আসিয়া অন্নদাবাবুকে পরীক্ষা করিয়া দেখিল এবং যথা কর্তব্য বলিয়া দিল এবং হেমকে জিজ্ঞাসা করিল, অন্নদাবাবুর মনে কি বিশেষ কোনো উদ্বেগ আছে? হেম কহিল, তা থাকিতে পারে। নলিনাক্ষ কহিল, যদি সম্ভব হয় উহার মনে সম্পূর্ণ বিশ্রাম আবশ্যক। আমার মার সম্বন্ধে ওই এক মুশকিলে পড়িয়াছি। তিনি একটুকুতে এমনি ব্যস্ত হইয়া পড়েন যে তাহার শরীর সুস্থ রাখা শক্ত হইয়া পড়িয়াছে।
সামান্য কি একটা চিন্তা লইয়া কাল বোধ হয় সমস্ত রাত্রি তিনি ঘুমাইতে পারেন নাই। আমি চেষ্টা করি যাহাতে তিনি কিছুমাত্র বিচলিত না হন, কিন্তু সংসারে থাকিতে গেলে তাহা কোনো মতেই সম্ভবপর হয় না। হেমনলিনী কহিল, আপনাকেও আজ তেমন ভালো দেখাইতেছে না। নলিনাক্ষ কহিল, না, আমি বেশ ভালোই আছি। মন্দ থাকা আমার অভ্যেস নয়। তবে কাল বোধ হয় কিছু রাত জাগিতে হইয়াছিল বলিয়া আজ আমাকে তেমন তাজা দেখাইতেছে না। হেমনলিনী কহিল, আপনার মাকে সেবা করিবার জন্য সর্বদা যদি একটি স্ত্রীলোক তাহার কাছে থাকিত তবে বোধহয় ভালো হইত। আপনি একলা, আপনার কাজকর্ম আছে, কি করিয়া আপনি উহার শুশ্রূষা করিয়া উঠিবেন? এ কথা হেমনলিনী সহজভাবে বলিয়াছিল। কথাটা সঙ্গত, সে বিষয়েও কোনো সন্দেহ নাই। কিন্তু বলার পরে হঠাৎ তাহাকে লজ্জা আক্রমণ করিল। তাহার মুখ আরক্তিম হইয়া উঠিল। তাহার সহসা মনে হইল নলিনাক্ষ বাবু যদি কিছু মনে করেন। অকস্মাৎ হেমনলিনীর এই লজ্জার আবির্ভাব দেখিয়া নলিনাক্ষ তাহার মার প্রস্তাবের কথা মনে না করিয়া থাকিতে পারিল না। হেমনলিনী তাড়াতাড়ি সরিয়া লইয়া কহিল, ওহার কাছে একজন ঝি রাখিলে ভালো হয় না? নলিনাক্ষ কহিল, অনেকবার চেষ্টা করিয়াছি, মা কিছুতেই রাজি হন না। তিনি শুদ্ধাচার সম্বন্ধে অত্যন্ত সতর্ক বলিয়া বাহিনী করা লোকের কাজে তাহার শ্রদ্ধা হয় না। তাছাড়া তাহার স্বভাব এমন যে কেহ যে দায়ে পড়িয়া তাহার সেবা করিতেছে ইহা তিনি সহ্য করিতে পারেন না। ইহার পরে এ সম্বন্ধে হেমনলিনীর আর কোনো কথা চলিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আপনার উপদেশ মতো চলিতে চলিতে মাঝে মাঝে একবার বাধা আসিয়া উপস্থিত হয়। আবার আমি পিছাইয়া পড়ি। আমার ভয় হয়। আমার যেন কোনো আশা নাই। আমার কি কোনোদিন মনের একটা স্থিতি হইবে না? আমাকে কি কেবলই বাহিরে আঘাতে অস্থির হইয়া বেড়াতে হইবে? হেমনলিনীর এই কাতর আবেদনে নলিনাক্ষ একটু চিন্তিত হইয়া কহিল, দেখুন, বিঘ্ন আমাদের হৃদয়ের সমস্ত শক্তিকে জাগ্রত করিয়া দিবার জন্য উপস্থিত হয়। আপনি হতাশ হইবেন না। হেমনলিনী কহিল, কাল সকালে আপনি একবার আসিতে পারিবেন? আপনার সহায়তা পাইলে আমি অনেকটা বল লাভ করি। নলিনাক্ষের মুখে এবং কণ্ঠস্বরে যে একটি অবিচলিত শান্তির ভাব আছে, তাহাতে হেমনলিনী যেন একটা আশ্রয় পায়। নলিনাক্ষ চলিয়া গেল, কিন্তু হেমনলিনীর মনের মধ্যে একটা সান্ত্বনার স্পর্শ রাখিয়া গেল। সে তাহার শয়নগৃহের সম্মুখের বারান্দায় দাঁড়াইয়া একবার শীত রৌদ্রালোকিত বাহিরের দিকে চাহিল। তাহার চারিদিকে বিশ্ব প্রকৃতির মধ্যে সেই রমণীয় মধ্যাহ্নে কর্মের সহিত বিরাম, শক্তির সহিত শান্তি, উদ্যোগের সহিত বৈরাগ্য একসঙ্গে বিরাজ করিতেছিল। সেই বৃহৎ ভাবের ক্রোড়ে সে আপনার ব্যথিত হৃদয়কে সমর্পণ করিয়া দিল। তখন সূর্যালোক এবং উন্মুক্ত উজ্জ্বল নীলাম্বর তাহার অন্তঃকরণের মধ্যে জগতের নিত্য উচ্চারিত সুগভীর আশীর্বচন প্রেরণ করিবার অবকাশ লাভ করিল। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর 14 পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।